আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি একটা ভালো মানের সিভি তৈরি করবেন সম্পূর্ণ প্র্যাকটিক্যালি। তো সিভি তৈরি করার পূর্বে আমাদেরকে আসলে একটা ফরম্যাট নির্বাচন করতে হবে। ফরম্যাট নির্বাচন করার ক্ষেত্রে দেশভেদে বিভিন্ন ধরনের ফরম্যাটের প্রচলন রয়েছে। আমাদের বাংলাদেশেও বেশ কিছু সিভির ফরম্যাটের প্রচলন রয়েছে। তবে আপনি যে কোনো ফরম্যাটেই সিভি তৈরি করতে পারেন, এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু যদি আপনি একটা সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটে সিভি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারটা অ্যাকসেপ্টেবল হবে খুব সহজে। আজকের ভিডিওতে আমরা তেমনই একটা জনপ্রিয় সিভি ফরম্যাটে সিভি তৈরি করে দেখাবো। আশা করছি এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো চলুন শুরু করা যাক। তো একটা সিভি তৈরি করার ক্ষেত্রে আমরা নানান ধরনের ফরম্যাট পেয়ে যাব। তবে আপনি চেষ্টা করবেন বাংলাদেশের যে ধরনের ফরম্যাটগুলো বেশি প্রচলন রয়েছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে, কারণ এক এক কান্ট্রি ওয়াইজ এক এক ফরম্যাট সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের বাংলাদেশের যেই ফরম্যাটগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, আপনি চেষ্টা করবেন সেই ফরম্যাটগুলোর একটা ফরম্যাট ব্যবহার করার জন্য। আপনার মন মতো যে কোনো একটা ফরম্যাট দিলেই হবে, তবে অবশ্যই বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই ফরম্যাটগুলো ভালো চলে সেটা আপনাকে দিতে হবে। তো বাংলাদেশের জনপ্রিয় যে ফরম্যাটগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমার কাছে প্রচুর পরিমাণ ফরম্যাট কালেকশন রয়েছে। দেখুন, আমি যদি এই সিভিতে যাই, এখানে আমি একে একে আপনাদেরকে সব কিছু দেখাতে পারছি। দেখুন, এক পাতার সিভিগুলোতেও কিন্তু মোটামুটিভাবে সব ইনফরমেশন দেয়া যায়। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 2 পাতার সিভি। আমরা 2 পাতার সিভি দেখি। দেখুন, এগুলো হচ্ছে মোটামুটিভাবে বাংলাদেশে খুবই জনপ্রিয় সিভি ফরম্যাট। এখানে আরও রয়েছে, এগুলো সবই মোটামুটিভাবে বাংলাদেশে খুবই জনপ্রিয় সিভি ফরম্যাট। হ্যাঁ, এছাড়া যদি আপনি গুগল সার্চ করেন তাহলেও কিন্তু এই ধরনের প্রচুর পরিমাণ সিভির ফরম্যাট পেয়ে যাবেন, যেগুলো থেকে আপনি যে কোনো একটা কালেকশন করে নিয়ে সেগুলো আপনি আপনার সিভিতে আপনার ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে দিলেই হবে। তো আমি আপাতত এই ফরম্যাটটা নিতে চাচ্ছি, অথবা আমার কাছে এখানে এই একটা ফরম্যাট রয়েছে। এটা যদিও একটু রংচটা, তবে মোটামুটিভাবে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাট বলা চলে। তো আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম, এই হচ্ছে আমাদের একটা সিভি ফরম্যাট। এখানে আমাদেরকে যা তথ্য আছে সেটা রাখলে তো হবেই না, আমাদেরকে ধীরে ধীরে সব কিছু তথ্য নিজেদের মতো করে পরিবর্তন করে দিতে হবে। তো দেখুন, প্রথমে আমরা এখানে আমাদের নামটা খুব বড় করে লিখে দেব, তারপরে আমরা এখানে আমাদের বর্তমান ঠিকানাটা খুব সুন্দর করে লিখে দেব, এবং অবশ্যই এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা লিখতে হবে। তারপর আমাদের এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লিখে দিতে হবে। হ্যাঁ, আপনার আপনি সবচেয়ে বেশি যে ইমেলটা আপনি ব্যবহার করেন, অবশ্যই সেই ইমেলটা আপনি এখানে ব্যবহার করবেন। এরপর আমরা এখানে একটা ছবি অ্যাড করে দেব। অবশ্যই আপনাকে এখানে একটা ছবি অ্যাড করে দিতে হবে। এটা আপনি চাইলে এখান থেকে বাই ডিফল্ট একটা ছবি সেট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে করা হয়ে গেলে আমরা এখানে ক্যারিয়ার অবজেক্টিভে আমরা কি লিখব, আমরা কি উদ্দেশ্যে নিয়ে চাকরি করতে চাচ্ছি, ভবিষ্যতে আমরা এই চাকরি করে কি করতে চাই, আমার ক্যারিয়ার কীভাবে উন্নত করব, এই ধরনের একটা কিছু সুন্দর করে লিখে দিতে হবে। তবে অবশ্যই ক্যারিয়ার অবজেক্টিভ লেখার ক্ষেত্রে আপনাকে ভালো করে বুঝে শুনে লিখতে হবে যে আপনি কি লিখছেন। এমন কিছু লেখা যাবে না, আমি বলতে চাচ্ছি আসলে কোনো কপি পেস্ট করে আপনি লিখতে যাবেন না। কপি পেস্ট করে লিখবেন, তবে সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন, ভালো করে পড়ে নেবেন যে এখানে কি লেখা রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা অনেককে দেখি যে অন্য এক জায়গা থেকে কপি করে এনে এখানে লিখে দিয়েছে, কিন্তু সেখানে কি লেখা রয়েছে সেটা ভালো করে মনোযোগ সহকারে পড়ে না পড়ার ফলে দেখা যায় কেউ একজন গার্মেন্টস সেক্টরে চাকরি করতে চাচ্ছে, কিন্তু তিনি যেই লেখাটা কপি করে এনে দিয়েছিলেন সেটা কোনো একজন ফার্মাসিউটিক্যাল সেক্টরের লোকের ক্যারিয়ার অবজেক্টিভ এনে এখানে লাগিয়ে দিয়েছে, কিন্তু সেটা সে পড়েনি। তো পরবর্তীতে দেখা যায় যদি সে ইন্টারভিউ বোর্ডে গেলে বা ভাইভা বোর্ডে গেলে, এখানে কিন্তু যারা বস রয়েছে তারা কিন্তু এগুলো খুব সতর্কতার সাথে দেখে। আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, আমরা কিন্তু মানুষের ভুল ধরতে খুব বেশি পছন্দ করি। আমাদের চোখে মানুষের ভুল খুব সহজে ধরা পড়ে। সেই হিসাবে এখানে যদি আপনি ক্যারিয়ার অবজেক্টিভে ভুল করেন, তাহলে কিন্তু এটা ধরা সহজ হবে। একে তো আমাদের চোখে ভুল পড়ে বেশি, আরেক হচ্ছে এটা আপনি সিভির সর্বপ্রথম অংশেই যদি আপনি ভুল করে বসেন, তাহলে পরবর্তী
আরও যদি ইম্পর্টেন্ট অনেক তথ্যও থাকে সেগুলো কিন্তু মনোযোগ সহকারে বসেরা দেখবে না। তাই এখানে অবশ্যই এটাকে সতর্কতার সাথে পূরণ করতে হবে। কেরিয়ার অবজেক্টিভ যাওয়ার পর আমাদের এখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা আমরা কী বিষয়ে করেছি সেটা লিখে দিতে হবে। তো এখন একটা প্রশ্ন থাকে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আমরা কোন বিষয়টা আগে দেবো, এসএসসি আগে দেবো না ইন্টারমিডিয়েট আগে দেবো না মাস্টার্স আগে দেবো। এক্ষেত্রে আমি বলে রাখি, সর্বশেষ আপনি যে ডিগ্রিটা অর্জন করেছেন সেটা সবার আগে দিবেন। ধরুন আপনি যদি ইন্টারমিডিয়েট এই বছর শেষ করেন তাহলে অবশ্যই ইন্টারমিডিয়েট আগে দিতে হবে, অথবা যদি আপনি এমবিএ শেষ করেন এই বছর তাহলে এমবিএ সবার আগে দিতে হবে। হ্যাঁ, এমবিএ দেওয়ার পরে তারপরে আপনাকে এখানে বিবিএ দিতে হবে, তারপরে এসএসসি, তারপরে এসএসসি। হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে আপনাকে লিখে দিতে হবে। তো আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু এভাবে করে এগুলো লিখে দেব। এখানে যে ফরম্যাট রয়েছে আপনি এই ফরম্যাটেই দিতে পারেন। বাংলাদেশে যেহেতু এই ফরম্যাটটা মোটামুটিভাবে বেশ জনপ্রিয় ফরম্যাট, সেহেতু আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হয়ে গেলে আমাদেরকে এরপর দিতে হবে জব এক্সপিরিয়েন্স। জব এক্সপিরিয়েন্স অবশ্যই লেখাপড়া কমপ্লিট করার মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের নিচেই আপনাকে জব এক্সপিরিয়েন্স দিতে হবে, অথবা যদি আপনার জব এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনি অন্যগুলো দিতে পারেন। এখানে আপনি জব এক্সপিরিয়েন্সে কী লিখবেন, জব এক্সপিরিয়েন্সে আপনার কোম্পানির নেম লিখতে হবে, তারপর লিখতে হবে কোম্পানি অ্যাড্রেস, তারপর আপনার ডেজিগনেশন, ডিউরেশন। চাইলে আপনি ডিপার্টমেন্টও উল্লেখ করে দিতে পারেন, তবে ডিপার্টমেন্ট দিতে গেলে আবার আপনার সিভির ফরম্যাটটা অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে, তাই চেষ্টা করতে হবে যত শর্টকাটের মধ্যে করা যায়। তো এভাবে করে আপনি যে কয় জায়গায় চাকরি করেছেন সবগুলো সুন্দর করে লিখে দিবেন। এরপর আপনি এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিতে পারেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা আপনি কোনো ট্রেনিং করে থাকলে সেই ট্রেনিংটা এখানে অ্যাড করে দিতে পারেন। কম্পিউটার ট্রেনিং যদি আপনার থাকে কম্পিউটার ট্রেনিংটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যদি আপনার কম্পিউটার ট্রেনিং না থাকে, কম্পিউটারের উপরে যদি আপনার দক্ষতা না থাকে, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই এটা আপনি স্কিপ করে যাবেন, এটা দেওয়ার দরকার নেই। যেহেতু আপনি এটা জানেন না সেটা আপনার দেওয়ার দরকার নেই। এটা যদি আপনি না জেনে দিয়ে থাকেন তাহলে দেখা গেল আপনি চাকরি নেওয়ার পর আপনার বস আপনাকে বলল, একটা কম্পিউটার দিয়ে বসিয়ে দিলে বলল, নজরুল তুমি এই কাজটা করো। তো যদি আপনি তখন এই কাজটা না পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সমস্যায় পড়ে যাবেন। তাই যেটা আপনি না জানেন, যেটা না বুঝেন সেটা কখনোই আপনার সিভিতে উল্লেখ করবেন না। তো ধরলাম আমরা কম্পিউটার জানা আছে, সেক্ষেত্রে আমরা কম্পিউটার স্কিলটা এখানে অবশ্যই অ্যাড করে দেব। তো এখানে আপনি যা জানেন শুধুমাত্র তাই দিবেন। আপনি যেটা জানেন না অথবা অল্প অল্প জানেন সেটা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি নিজেই সমস্যায় পড়বেন। তো আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কম্পিউটার স্কিল এটা কমপ্লিট হওয়ার পর আমরা দিতে পারি ল্যাঙ্গুয়েজ স্কিল। ভাষাগত দক্ষতা চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংরেজি ভালো পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাষাগত দক্ষতা খুব সুন্দর করে উল্লেখ করে দিতে হবে, কারণ চাকরির ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে এমন কিছু চাকরি রয়েছে যেগুলোতে আপনার বিভিন্ন ভাষার গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ স্কিলটা উল্লেখ করে দিতে হবে। এখন এইখানে আপনি দেখুন কিছু কথা রয়েছে, পার্সোনাল স্কিল। এখানে কিন্তু আমরা অনেকেই ভুলটা করি যে এই লেখাগুলো আমরা আমাদের মতো করে দেই না। এখানে যা লেখা থাকে অন্যের সিভি থেকে আমরা কপি করে এনে এখানে লাগিয়ে দিই। এখানে আমাদেরকে অবশ্যই এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো আসলে অন্য কেউ ব্যবহার করে না, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের বসেদের নজরে আসতে পারবো খুব সহজে। হ্যাঁ, ডিফারেন্ট কিছু ইউজ করার চেষ্টা করতে হবে অবশ্যই। পার্সোনাল স্কিল যাওয়ার পর আমরা চাইলে কিন্তু হবি অ্যান্ড ইন্টারেস্ট এই বিষয়টা অ্যাড করতে পারি। এটাও কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে। কিভাবে? আপনি হয়তো ভালো গান জানেন, গান করতে পারেন ভালো, অনেক ক্ষেত্রে আপনাকে অফিস থেকে পিকনিকে যেতে হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি সবাইকে মাতিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি আপনার বসের কাছে আপনাকে আলাদাভাবে দেখাতে সক্ষম হবে।
অনেকে আমরা এই বিষয়টাকে এড়িয়ে যাই, এটাকে তেমন একটা গুরুত্ব দেই না, তবে অবশ্যই আমার মতে এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আর এমন কিছু লেখা যাবে না এখানে, যেমন অনেকেই লেখে বই পড়া, খেলা দেখা, তারপর মানে এমন কিছু লেখে যেগুলো আসলে সবার সাথে কমন মিলে যায়। গার্ডেনিং করা, সাঁতার কাটা, এগুলো সবার সাথে মিলে যায়। আপনি এমন কিছু লিখবেন না যেটা আসলে সবার সাথে মিলে যায়, কারণ এক একজনের শখ, এক একজনের আহ্লাদ ভিন্ন রকম হতে পারে। তাই আপনার শখ কোনটা, আপনার হবি কোনটা, সেটা আপনি খুঁজে বের করুন, খুঁজে বের করে সেটাই এখানে লিখবেন। এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নেই, অন্যরা কী লেখে সেটা লেখার প্রয়োজন নেই। আপনার সত্যিকার অর্থে যে হবি রয়েছে সেটাই এখানে উল্লেখ করবেন। ওকে, তারপর আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন দেব। পার্সোনাল ইনফরমেশনে আসলে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোনো কোনো দেশে আছে যারা জন্ম তারিখ কখনোই উল্লেখ করে না, এটা এড়িয়ে যায়। আবার অনেক দেশে মানে এইভাবে অনেক দেশে অনেক ব্যাপার থাকে। তবে আমাদের বাংলাদেশে এগুলো সব কিছুই দিতে হয়, এখানে কোনো কিছু লুকানোর থাকে না। সেক্ষেত্রে আমি বলবো আপনি এখানে সব কিছুই সুন্দর করে উল্লেখ করে দেবেন। আপনার স্থায়ী ঠিকানাটা এখানে সুন্দর করে লিখে দেবেন, জন্ম তারিখ, ছেলে না মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত, রক্তের গ্রুপ, সব কিছুই লিখে দিতে হবে। তো এভাবে করে আমরা যদি এগুলো খুব সুন্দর করে একটা ভালো ফরম্যাটে 2 পেজের মধ্যে, অবশ্যই চেষ্টা করতে হবে 2 পেজের মধ্যে কমপ্লিট করার জন্য। এই ভিডিওটা যারা দেখবে ম্যাক্সিমাম ফ্রেশার লেভেলের চাকরিজীবী, যারা নতুন সিভি করতে চাচ্ছে তারা, আর যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু অবশ্যই 2 পাতার মধ্যেই একটা সিভি কমপ্লিট করার চেষ্টা করবেন। ফ্রেশাররা কখনোই দুই পাতার উপরে সিভি তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই সমস্যায় পড়ে যাবেন। তবে যারা অভিজ্ঞ রয়েছেন, 10 বছর 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু 2 পাতা না 3 পাতা 4 পাতার সিভিও তৈরি করতে পারে। আমরা যারা নতুন রয়েছি চাকরির ক্ষেত্রে, তারা অবশ্যই 2 পাতার মধ্যে একটা সিভি কমপ্লিট করব। এখানে আমি গত ভিডিওতে বলেছিলাম ডিক্লারেশন বা অঙ্গীকারনামা উল্লেখ করে দেওয়ার জন্য আপনি এখানে একটা ডিক্লারেশন বা অঙ্গীকারনামা লিখে দেবেন। ডিক্লারেশন লিখে আপনি এখানে উল্লেখ করে দেবেন যে আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সবগুলোই সঠিক, এখানে আপনি কোনো কিছু লুকোচুরি করেননি। আর যদি কোনো কিছু লুকিয়ে থাকেন তাহলে সেটার দায়ভার আপনি নিজে নেবেন। এটা এরকম একটা ডিক্লারেশন দিয়ে দিতে হবে। ডিক্লারেশন দেওয়ার পর আপনাকে এখানে একটা ডেট দিতে হবে। ডেট দেওয়ার পর এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিতে হবে। এভাবে করে আপনি 2 পেজের মধ্যে যদি একটা সিভি কমপ্লিট করতে পারেন, তাহলে আশা রাখা যায় যে আপনি এখানে বসেদের নজরে খুব সহজেই পড়বেন। আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি। সামনের ভিডিওতে আমরা দেখাবো বা বলবো যে কি বিষয় ভুল করা যাবে না সিভিতে। তাহলে যদি আপনি সেটাও ফলো করেন তাহলে কিন্তু আপনার সিভি আরও বেশি পারফেক্ট হবে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন, ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। এছাড়া আপনি চাইলে এই পরিবারের সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে চেপে দিয়ে ঘন্টাটা বাজিয়ে দিতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।